দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। আসিফ নজরুল বিপ্লবকে ধ্বংস করেছে। 5ই অগস্টের বিপ্লব, জুলাই বিপ্লবকে ধ্বংস করার জন্য যদি একজন ব্যক্তিকে দায়ী করেন, সেটা হচ্ছে আসিফ নজরুল। সে তার নিজের পদের জন্য, নিজের ক্ষমতার জন্য সে ষড়যন্ত্র করে, বিভিন্ন লোকের সঙ্গে ষড়যন্ত্র করে এই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। 2 বছর ধরে সবগুলি বাটপারে আসিফ নজরুলের মতো একটা বাটপার লোক, এই বাটপারি করে 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 আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে, তারা ধ্বংস করে দিয়েছে। এদের বিচার হতে হবে। এদের বিচার যদি না হয়, তাহলে জুলাইয়ের 1,500 মানুষের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। 14,000 কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল। তারই অবৈধ টাকার ক্যাশিয়ার ছিল তার স্ত্রী শিলা আহমেদ। এমন তথ্য আলোচনায় এসেছে জোরে সোরে। জুলাই হত্যা মামলার আসামিদের দ্রুত জামিন দেয়া নিয়েও সাবেক আইন উপদেষ্টাকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগীরা। অন্যদিকে গণহত্যাকারীদের দ্রুত জামিন হলেও বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয় জুলাই যোদ্ধাদের। এই বিষয়টি নিয়েও আসিফ নজরুলের ওপর ক্ষুব্ধ ছিল ছাত্র জনতা। একইভাবে জুলাইয়ের অন্যতম শীর্ষ নেতা ও ভারতীয় আগ্রাসন বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় আসিফ নজরুলকে দায়ী করেছেন সাধারণ মানুষ। দর্শক, বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু সবচেয়ে বড় নিউজ, এয়ারপোর্টে হাতে নাতে ধরা খেয়েছে আইন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং এই আসিফ মাহমুদ কিন্তু 24-এ ছাত্র আন্দোলনকে পুরোভাবে শেষ করে দিয়েছে এবং সংস্কারের কথা বলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং পালাতে গিয়ে কিন্তু হাতে নাতে ধরা খেয়েছে এই আসিফ মাহমুদ। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। 14,000 কোটি টাকা পাচার করেছেন আসিফ নজরুল। তারই অবৈধ টাকার ক্যাশিয়ার ছিল তার স্ত্রী শিলা আহমেদ। এমন তথ্য আলোচনায় এসেছে জোরে সোরে। দায়িত্বে থাকা অবস্থায় কি কি কাজ করেছেন সম্প্রতি তার তালিকা দিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অধ্যাপক আসিফ। ওই পোস্টের মন্তব্যের ঘর বন্ধ থাকায় নেটিজেনদের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত 20,000-এরও বেশি মানুষ হাহা রিয়াক্ট দিয়ে বিদ্রুপ করেছে আসিফ নজরুলকে। অন্যান্য রিয়াক্টের তুলনায় হাহা রিয়াক্টই সবচেয়ে বেশি পড়েছে সাবেক এই উপদেষ্টার পোস্টে। দায়িত্বে থাকা অবস্থাতেও বিভিন্ন সময় জনরোষে পড়েছেন আসিফ নজরুল। জুলাই হত্যা মামলার আসামিদের দ্রুত জামিন দেয়া নিয়েও সাবেক আইন উপদেষ্টাকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগীরা। অন্যদিকে গণহত্যাকারীদের দ্রুত জামিন হলেও বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয় জুলাই যোদ্ধাদের। এই বিষয়টি নিয়েও আসিফ নজরুলের ওপর ক্ষুব্ধ ছিল ছাত্র জনতা। যেহেতু 5ই আগস্টের পরবর্তী সময় আমরা ইন্টেরিয়ামে ওনাদের বসাইছি, আমাদের ভাইদের রক্ত এবং আমাদের ত্যাগের বিনিময়ে ওনারা এই চেয়ারগুলোতে বসছেন। আমরা মনে করি অবশ্যই তার দায় আছে, কেননা আজকে যদি আমরা এই মবগুলো সৃষ্টি না করে, আমরা যদি এই থানা এবং যে জ্বালাও পোড়াও যে কর্মসূচি ছিল, আমাদের লং মার্চ যে কর্মসূচি ছিল, এগুলো না দিলে এই স্বৈরাচারের পতন হতো না। একইভাবে জুলাইয়ের অন্যতম শীর্ষ নেতা ও ভারতীয় আগ্রাসন বিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারায় আসিফ নজরুলকে দায়ী করেছেন সাধারণ মানুষ। আসিফ নজরুল কখনোই দায় এড়াতে পারে না। ওনার আমলে অস্ত্রসহ ধরা পড়া আসামি কিভাবে এখন চলন্ত ঘুরে বেড়ায় এবং আবার প্রকাশ্যে খুন করে, তার উচিত ছিল এবং রাষ্ট্রের উচিত ছিল যে তার ব্যাপারে নজরদারি রাখা, যে অস্ত্রসহ খুনি এখনো ঘুরে বেড়ায় এবং দ্বিতীয় আবার খুন করে। সেই সাথে স্বজনপ্রীতি, প্রবাসীদের কল্যাণে উপযুক্ত কিছু করতে না পারা, বিডিআর, শাপলা হত্যাকাণ্ডের বিচার নিয়ে গড়িমসি, 2026-এর টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করতে না পারা নিয়েও ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। 1 বছরে ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে তারা যে ধরনের কার্যক্রম করেছে সেই হিসাবে তো দিতে পারতেছে না। একটা দৃশ্যমান বিচার করছে। সরকারের উপদেষ্টারা ভোগ বিলাসিতা আর লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। তারা বিচারের নামে কি দিয়েছে? 1 বছরে কয়টা আসামি ধরেছে? কোনো আসামি ধরতেছে না, একটা মামলার আনুষ্ঠানিক বিচারের জন্য চার্জশিট দিচ্ছে না। আইন উপদেষ্টা উদর পিন্ডি বর্দরগারে চাপাচ্ছে, উনি বিচারপতিদের নিয়োগ দিচ্ছে, উনি নীরব ভূমিকা পালন করতেছে কেন? ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন এই সরকার দায়িত্ব নিল, তখন দেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। মানুষ ভেবেছিল এরা জুলাই বিপ্লবের আসল ফসল ঘরে তুলবে, এরাই দেশের ত্রাণকর্তা।
ডক্টর ইউনূসের ক্যাবিনেটের প্রতিটি সদস্যকে মানুষ মাথায় করে রেখেছিল, কিন্তু সেই ভালোবাসা ঘৃণায় রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। ক্ষমতার লোভ, ব্যক্তি স্বার্থ আর বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে এরা জুলাইয়ের আমানতকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। জনগণ যে আশা নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই উপদেষ্টারা সেই রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদের আঁখের গুছিয়েছেন। এই পতনের শুরুটা কিন্তু আজকের নয়। গত বছর ডক্টর ইউনূসের সেই বিতর্কিত লন্ডন বৈঠকের কথা মনে আছে? লন্ডনের হিমশীতল রুমে বসে যখন মাস্টার প্ল্যান সাজানো হলো, মূলত তখন থেকে দেশের সচেতন মানুষ সন্দেহ করতে শুরু করেছিল। বোঝা যাচ্ছিল এই সরকার আর নিরপেক্ষ নেই, তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার সিঁড়ি হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে তারা লন্ডনেই বিক্রি করে দিয়েছিল, যার চূড়ান্ত ফলাফল আমরা আজ চোখের সামনেই দেখতে পাচ্ছি। আসুন এবার এক একজন উপদেষ্টার আমলনামা একটু ঘেঁটে দেখি। শুরুতে আসা যাক আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথায়। তার কর্মকাণ্ডে দেশের মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়েছে। আইনের শাসনের নামে তিনি যা করেছেন তাকে প্রহসন ছাড়া আর কিছু বলা যায় না। একদিকে তিনি গণহারে স্বৈরাচারের দোষরদের খুনি আসামিদের জামিন দিয়ে মুক্ত করে দিয়েছেন, আর অন্যদিকে জামায়াত শিবিরের হাজারো তরুণের পুরনো রাজনৈতিক মামলাগুলো ইচ্ছে করে জিইয়ে রেখেছিলেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তিনি মানেননি। তিনি নির্লজ্জের মতো একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন। এসব কারণে আজ দেশের আপামর জনতা তাকে দেখলে জুতা পেটা করতে চায়। তিনি ভেবেছিলেন একটি দলকে খুশি করলেই তার গদি ঠিক থাকবে, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস, যেটা গণতন্ত্রে বলে। আইন উপদেষ্টা যখন বিচার নিয়ে খেলছিলেন, তখন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কি করছিলেন? দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাঁদাবাজি আর সিন্ডিকেটের যন্ত্রণায় পিষ্ট, তখন তিনি মেতেছিলেন এক অদ্ভুত এলিট পরিবেশবাদ নিয়ে। সবচেয়ে বড় বেইমানের ইতিহাস যিনি রচনা করেছেন তিনি হলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ডক্টর ইউনূসের সবচেয়ে কাছের লোক হিসেবে পরিচিত এই খলিল সাহেব নিজেই এখন যোগ দিয়েছেন বিএনপির সরকারে। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে যে এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই বিএনপির বি টিম হিসেবে কাজ করেছে। খলিল সাহেবরা ভেতরে ভেতরে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছেন, ভোটের মাঠ সাজিয়েছেন একটি বিশেষ দলের জন্য। তার জন্য পুরস্কার হিসেবে আজ তিনি মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন, তারা শুধু রাজনৈতিক স্টান্টবাজি করেছেন। ইউনূস সরকারের প্রতি মানুষের যেটুকু মায়া অবশিষ্ট ছিল তা শেষ হয়ে যায় শহীদ ওসমান হাদির মৃত্যুতে। এই শহীদের খুনিদের বিচারের দাবিতে যখন মানুষ রাজপথে নামলো, যখন যমুনা ঘেরাও করলো, তখন তাদের কথা শোনার বদলে উল্টো গণহারে পিটুনি দেয়া হলো। খুনিদের বিচার না করে উল্টো বিচার প্রার্থীদের পেটানো, এই ঘটনা ইউনূস সরকারকে চরম অজনপ্রিয় করে তোলে। মানুষ বুঝতে পারে এরাও আসলে স্বৈরাচারের আরেকটা নতুন ভার্সন। শহীদদের রক্তের সাথে বেইমানি করলে তার ফল যে ভালো হয় না, তা আজ হাতে নাতে প্রমাণিত। সাধারণত যে কোনো সরকার যখন বিদায় নেয় তখন মানুষের মনে একটু হলেও মায়া থাকে, কিন্তু ইউনূস সরকার যখন ক্ষমতা ছাড়ল তখন কেউ এক ফোঁটা চোখের জল ফেলেনি। উল্টো রাস্তাঘাটে, চায়ের দোকানে, সোশ্যাল মিডিয়ায় মানুষ তাদের গালাগালি করছে। আসিফ নজরুল বিচার বিভাগকে একদম শেষ করে দিয়েছেন। তিনি তার নির্দেশে সব ধরনের জামিন বন্ধ। আপনার নিশ্চয়ই মনে আছে, এখানে বসেই আপনি বলছিলেন এই ছেলেটার আর বউ বাচ্চার লাশ কেন ফটকে যাবে। এই দায়ে তো আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। একটা এক্সাম্পল বললাম, এই দায় তো উনি এড়াতে পারবেন না, আইন উপদেষ্টা ছিলেন। আসিফ নজরুল টোটালি জামিন বন্ধ করে দিয়েছিলেন, যে কোনো জামিন হবে না। আমি মনে করি আসিফকে আইনের আওতায় এনে বর্তমান সরকার জনগণের সামনে প্রমাণ করতে হবে যে এই সরকার আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। আসিফ নজরুল বিনা বিচারে হাজার হাজার মানুষকে বছরের পর বছর, মাসের পরে মাস জেলে আটকায় রাখার একটা রীতি প্রচলন করেছেন। ফলে আসিফ নজরুল এই দেশের অনেক বেআইনি কাজের দায় এড়াইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তাকে আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ বিশ্বাস করতে পারবে না নতুন সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং আইনকে তার আপন গতিতে চলতে দিবে। কাজে আপনি যে পয়েন্টটা বলেছেন, আসিফ নজরুল বিপ্লবকে ধ্বংস করেছে। 5ই অগস্টের বিপ্লব, জুলাই বিপ্লবকে ধ্বংস করার জন্য যদি একজন ব্যক্তিকে দায়ী করেন, সেটা হচ্ছে আসিফ নজরুল। সে তার নিজের পদের জন্য, নিজের ক্ষমতার জন্য সে ষড়যন্ত্র করে, বিভিন্ন লোকের সঙ্গে ষড়যন্ত্র করে এই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে তো বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায় নাই, মানুষ চেয়েছিল বিপ্লবী সরকার।